সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মেঘালয়ের কোল ঘেঁষা এক টুকরো স্বর্গ, যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড় আর সেই পাহাড়ের বুক চিরে নেমে আসে ঝর্ণার শীতল জলধারা। এমন এক জায়গা যেখানে শুধু চোখ নয়, মনও হারিয়ে যায় প্রকৃতির সৌন্দর্যে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সিলেটের সবচেয়ে সুন্দর কিছু জায়গায়, যেমন শাহজালালের মাজার, মালিনীছড়া চা বাগান, সাদা পাথর এবং রাতারগুল। থাকছে ঢাকা থেকে সিলেট যাওয়ার সহজ উপায়, কোথায় খাবেন, কিভাবে বাইক বা সিএনজি ভাড়া করবেন এবং পুরো ট্রিপের খুঁটিনাটি বিস্তারিত। আর ভিডিওর মাঝখানে আমি শেয়ার করব এমন একটি টিপস যা আপনার ভ্রমণের আগ্রহ আরও বাড়িয়ে দেবে। সিলেটের আসল সৌন্দর্য কোন সময়ে সবচেয়ে ভালো দেখা যায় সেটাও জানবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক আজকের এই স্বপ্নের ভ্রমণ। আজ আমরা যাত্রা শুরু করছি রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রাত 10টার উপবন এক্সপ্রেসে সিলেটের উদ্দেশ্যে। আমরা ঠিক 10 দিন আগেই 375 টাকা দিয়ে নন এসি টিকিট কেটে রেখেছিলাম, কারণ এই রুটে টিকিট পাওয়া আর চাঁদের দেশে গিয়ে ক্যাম্পিং করা প্রায় একই কথা। যেহেতু আমাদের টিকিট আগে থেকেই অনলাইনে কাটা ছিল, তাই কোনো ঝামেলা ছাড়াই আমরা রাত 9:50 দিকে স্টেশনে ঢুকে পড়ি। তারপর স্ক্রিন দেখে সহজেই প্ল্যাটফর্ম খুঁজে নিয়ে একদম স্মুথভাবে উঠে পড়ি আমাদের উপবন এক্সপ্রেস ট্রেনে। আর আপনি যদি এখনো অনলাইনে টিকিট কাটতে একটু কনফিউজ থাকেন, তাহলে আমাদের চ্যানেলে টিকিট কাটার পুরো প্রসেস নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, অনেক হেল্পফুল হবে। উপবন এক্সপ্রেস ঢাকা থেকে সিলেট রুটে একটি জনপ্রিয় ট্রেন। এটি ঢাকা থেকে রাত 10টায় ছাড়ে এবং ভোর 5টার দিকে সিলেটে পৌঁছে যায়। রাত্রের যাত্রা হওয়ায় বেশ আরাম করে ঘুমানো যায়। মাঝে 10 থেকে 11টি স্টেশনের যাত্রা বিরতি দিয়ে ট্রেনটি ঠিক ভোর 5:10 সিলেট পৌঁছে যায়। স্টেশনে নেমে আমরা ওভারব্রিজ দিয়ে প্ল্যাটফর্ম পার হলাম। টিকিট চেকিং শেষ করে বের হলাম বাইরে। বের হয়েই পেলাম আমাদের লাক্সারি ট্রাভেল বাস, মানে আমাদের ভাষায় লেগুনা। জনপ্রতি মাত্র 30 টাকা ভাড়া। একটু দামাদামি করেই আমরা রওনা দিলাম সিলেটের মাজার গেট অর্থাৎ দরগা গেটের উদ্দেশ্যে। এই দরগা গেটে সকালের নাস্তার খোঁজে বের হলাম। একটু সামনে গেলেই পাবেন মহরম রেস্টুরেন্ট। আমরা এখানে ঢুকে মাত্র 80 টাকায় ভুনা ডিম আর খিচুড়ি নিয়ে একদম জমিয়ে সকালের নাস্তা করে নিলাম। নাস্তা শেষে আবার চলে এলাম লেগুনা স্ট্যান্ডে। লেগুনা রিজার্ভ করার আগে আমরা ঠিক করলাম প্রথমে ঘুরে আসবো হজরত শাহজালালের মাজার, এরপর একবারে এখান থেকে রওনা দেব পরবর্তী গন্তব্যে। এখন আমরা যে রাস্তায় আছি এটা সিলেটের আম্বরখানা থেকে দরগা গেট পর্যন্ত দেশের অন্যতম সুন্দর এবং পরিষ্কার একটি সড়ক। মাটির নিচ দিয়ে বিদ্যুৎ আর ইন্টারনেটের লাইন নেওয়ার কারণে এখানে নেই কোনো তারের জঞ্জাল। চারপাশে একদম গোছানো আর আধুনিক। বাংলাদেশে যে বিদেশের মতো এত পরিষ্কার আর সুন্দর রাস্তা থাকতে পারে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এই পরিচ্ছন্ন রাস্তা ধরে একটু এগোতেই চোখে পড়বে হজরত শাহজালাল মাজারের বিশাল দৃষ্টিনন্দন প্রধান গেট। এই গেটের অসাধারণ কারুকাজ আর বিশালতা দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। আমরা আস্তে আস্তে মাজারের ভেতরে প্রবেশ করি। মাজারের ভেতরে প্রবেশ করতেই চারপাশে ছড়িয়ে পড়ে এক অন্যরকম শান্তি, এক গভীর অত্যাধিক পরিবেশ। সাদা টাইলসে মোড়ানো প্রাঙ্গণ আর সারিবদ্ধ খেজুর গাছগুলো দেখে মনে হয় যেন মক্কা মদিনার পবিত্র পরিবেশের ছোঁয়া এখানে লেগে আছে। ডান পাশে আপনি যে কবুতরগুলোকে খাবার দিতে দেখছেন এগুলাকে জালালি কবুতর বলা হয়। জনশ্রুতি আছে হজরত শাহজালাল যখন সিলেটে আসেন তখন দিল্লির নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া নীল রঙের কবুতর উপহার দিয়েছিলেন। বর্তমানে মাজারে হাজার হাজার কবুতর আছে, সবগুলোই সেই বংশেরই উত্তরসূরি। মাজারের উত্তর পাশে বড় একটি পুকুর রয়েছে যেখানে শত শত বিশাল আকৃতির গজার মাছ বিচরণ করে। লোকমুখে প্রচলিত আছে এই মাছগুলো কয়েক বছর ধরে এখানে বসবাস করছে। ভক্তদের বিশ্বাস এই মাছগুলো হজরত শাহজালালের আমল থেকেই এখানে সংরক্ষিত, তাই দর্শনার্থীরা গভীর শ্রদ্ধায় এই মাছগুলোকে খাবার দিয়ে থাকেন। কিছু বছর পিছনে ফিরে তাকালে দেখা যায় এক বিশাল ইতিহাস। 1303 খ্রিস্টাব্দে আরবের ইয়েমেন থেকে 360 জন আউলিয়াকে সাথে নিয়ে ইসলাম প্রচারের নেশায় এই সিলেট শহরে পা রেখেছিলেন মহান সুফি সাধক হজরত শাহজালাল। তৎকালীন অত্যাচারী রাজা গৌরগোবিন্দ শাসনের অবসান ঘটিয়ে তিনি এই জনপদে শান্তির বাণী ছড়িয়ে দেন। আজ 700 বছর পার হয়ে গেলেও তার স্মৃতি কোটি মানুষের হৃদয়ে অমলিন। শুধু ইতিহাস নয়, এই মাজারকে ঘিরে রয়েছে অদ্ভুত কিছু
কিছু অত্যাধিক নিদর্শন। আপনারা কি জানেন হজরত শাহজালাল যখন সিলেটে আসেন তখন তার সাথে ছিল এক মুষ্টি মাটি। তার পীর সাহেব তাকে বলেছিলেন যেখানে গিয়ে এই মাটির স্বাদ আর গন্ধ মিলবে সেখানেই যেন সে আস্থানা করে। আর অলৌকিকভাবে সিলেটের এই মাটির সাথেই সেই গ্রান মিলে গিয়েছিল। সময়টা 1340 খ্রিস্টাব্দ। এই জনপদের আকাশ বাতাস ভারী করে মহান সেই সাধক হজরত শাহজালাল পাড়ি জমালেন তার মহান রবের কাছে। কিন্তু যে স্থানে তিনি বছরের পর বছর সিজদায় অবনত ছিলেন সেই নির্জন ইবাদতগাহেই তাকে পরম শ্রদ্ধায় দাফন করা হয়। তার কবরের ওপরেই গড়ে উঠেছে আজকের এই দৃষ্টিনন্দন মাজার কমপ্লেক্স। এরপর আমরা মাজার থেকে বের হয়ে চলে এলাম লেগুনা স্ট্যান্ডে। এখান থেকে লেগুনা রিজার্ভ করে আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাব। আমরা মাজার গেটের সামনে এসে পুরো দিনের জন্য মাত্র 2500 টাকা দিয়ে একটা লেগুনা রিজার্ভ করে নিলাম। আমাদের গ্রুপ মেম্বার ছিল 10 জন, তাই খুব আরামেই এই লেগুনায় সারাদিন স্পটগুলো ঘুরে দেখা যাবে। জনপ্রতি খরচ পড়েছে মাত্র 250 টাকা। তবে আপনাদের মেম্বার যদি কম হয়, ধরুন 3 থেকে 4 জন, সেক্ষেত্রে আপনারা লেগুনার বদলে 2টা বাইক কিংবা একটি সিএনজি নিতে পারেন। এতে করে যেমন খরচ কমবে তেমনি সিলেটের আঁকাবাঁকা রাস্তাগুলোতেও ঘুরতে পারবেন। আমরা এখন আম্বরখানা পয়েন্ট থেকে রওনা হলাম। আজকের টার্গেট সাদা পাথর রোডে যতগুলো স্পট আছে সবগুলো ঘুরে দেখা। বলে রাখি, সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 42 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। রওনা হওয়ার কিছুক্ষণ পরই রাস্তার পাশে চোখে পড়ল সবুজে ঘেরা মালিনীছড়া চা বাগান। তবে এখানে আমরা এখন থামছি না, চিন্তার কিছু নেই, ফেরার পথে অবশ্যই ঘুরে দেখব। এখন আমাদের সরাসরি গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর। সাদা পাথরের দিকে যাওয়ার এই পথটি যে কাউকে মুগ্ধ করবে। দুই পাশে ফুরফুরে বাতাস বইছে, যত এগোবেন রাস্তার দুই পাশে ছোট্ট ছোট্ট সবুজ গ্রাম চোখে পড়বে। চমৎকার সব ছোট বড় ব্রিজ পার হতে হতে মনে হবে যেন কোনো স্বপ্নের রাস্তায় ভ্রমণ করছেন। সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্য দেখা যায় সামান্য এগোলেই। নীল আকাশের নিচে বিশাল পাহাড়গুলো যেন মেঘ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। মনে হবে পাহাড়ের সারিগুলো আপনাকে স্বাগত জানাতেই হাতছানি দিচ্ছে। এই মায়াবী দৃশ্য ক্যামেরায় বন্দি করতে ভুলবেন না। রাস্তার এই সৌন্দর্য আপনার ভ্রমণের আনন্দ অর্ধেক বাড়িয়ে দিবে। আমরা এই রোমাঞ্চকর ভ্রমণের আনন্দ উপভোগ করতে করতে চলে এসেছি সাদা পাথর পয়েন্টে। গাড়ি থেকে নেমে একটু এগিয়ে গেলেই সামনে পড়বে সাদা পাথর যাওয়ার জন্য নৌকা ঘাট। এখান থেকে সাদা পাথর যাওয়ার জন্য সব নৌকা সাজানো আছে। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী নৌকা ভাড়া করতে হবে। এখানে সরকারি নির্ধারিত ভাড়ার তালিকা দেওয়া আছে। কোনো সিন্ডিকেট ছাড়াই সবাই নিজেরা টিকিট করে নিতে পারবেন। জনপ্রতি নৌকা ভাড়া 100 টাকা। এতে আপ ডাউন সহ একটি নৌকায় 8 জন যাত্রী যাওয়া যাবে। ঘুরে এসে এই নৌকায় আপনাদের আবার 0 পয়েন্টে ফিরিয়ে নিয়ে আসবে। আমরা নির্ধারিত নৌকায় উঠে পড়লাম আর ধীরে ধীরে আমাদের নৌকা চলতে শুরু করলো। একটা গুরুত্বপূর্ণ টিপস, নৌকায় ওঠার পর মাঝির নাম্বারটা অবশ্যই নিয়ে রাখবেন, না হলে পরে খুঁজতে সমস্যা হতে পারে। চারপাশে নীল পানি আর সবুজ পাহাড়, মনে হচ্ছে যেন আমরা বাংলাদেশের বাইরে কোনো পর্যটক স্পটে ভ্রমণ করছি। হ্যাঁ, এখনো অনেকেই এই জায়গাটাকে দেখে বিদেশ মনে করে, কিন্তু এটা আমাদের ভোলাগঞ্জ সাদা পাথরে। আমরা সবাই নৌকার উপরে ছবি ওঠা, ভিডিও করা এবং উপভোগ করতে করতে এই পারে চলে এলাম। এখান থেকে মাত্র 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন ভিউ পয়েন্টে। হাঁটতে হাঁটতে দেখতে পাবেন অনেক ছোট্ট ছোট্ট দোকান। এখানে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়, এমনকি ইন্ডিয়ান কিছু প্রোডাক্টও পেয়ে যাবেন। এভাবেই আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ভিউ পয়েন্টে। সাদা পাথর সিলেটের সীমান্ত ঘেঁষে এক মায়াবী জনপদ ভোলাগঞ্জ। প্রকৃতির আঁচল দিয়ে মোড়ানো এই সাদা পাথর মূলত দেশের সর্ববৃহত্তম পাথর কোয়ারি অঞ্চল। ঠিক সীমান্তের ওপারে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের মেঘ ছোঁয়া উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড়ের বুক চিরে নেমে আসা অবিরাম ঝর্ণারাই একদিকে যেমন ধলাই নদীর প্রাণভোমরা, তেমনি এই সাদা পাথরের রূপের আসল উৎস। সবুজ পাহাড়ের মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা শুভ্র পাথরগুলোই ধলাই নদীর বুকে একাকার হয়ে গেছে। এখানকার স্বচ্ছ নীল পানি আর চারপাশে সবুজ পাহাড় মিলিয়ে তৈরি হয়েছে এক স্বর্গের মতো পরিবেশ। নদীর বুকে ছড়িয়ে থাকা সাদা সাদা পাথর থেকেই এই জায়গার নাম সাদা পাথর রাখা হয়েছে। পাহাড়ি ঝর্ণা, ঠান্ডা পানি আর পাথরের মাঝে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা, সব মিলিয়ে এটি সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। আমরা এখানে প্রায় 2 ঘন্টার মতো সময় কাটালাম গোসল, আড্ডা আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। তারপর আবার নৌকাঘাটের উদ্দেশ্যে ফিরে আসতে লাগলাম। পথে ছোট ছোট দোকান থেকে সবাই একটু একটু কেনাকাটাও করে নিলাম। এই সুন্দর জায়গাটাকে পেছনে ফেলে আমরা চলে এলাম নদীর পাড়ে। মাঝিকে ফোন দিয়ে আবার নৌকায় উঠে পড়লাম। পিছনে তাকিয়ে শেষবারের মতো সেই অপূর্ব সুন্দর দৃশ্য দেখলাম। সত্যি বলতে একদম ইন্দোনেশিয়ার মতো একটা ফিল দেয়। প্রায় 15 মিনিট নৌকা ভ্রমণ করে
ফেলে আমরা আবার পৌঁছে গেলাম নৌকাঘাটে। এখন সময় প্রায় দুপুর 2:30। এখানে অনেক হোটেল পাওয়া যায়। আমরা এখানে জনপ্রতি 170 টাকায় দারুণ প্যাকেজে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার লেগুনায় উঠে পড়লাম। আমাদের নতুন গন্তব্য আবার যাত্রা শুরু করলাম রাতারগুল ম্যানগ্রোভ ফরেস্টের উদ্দেশ্যে। সাদা পাথরের সেই পাথরের জলরাশি আর পাহাড়ের মায়াবী স্মৃতিগুলো পেছনে ফেলে আমরা এখন এগিয়ে চলছি এক রহস্যময় বনের দিকে। আমাদের এবারের গন্তব্য সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলার অ্যামাজন খ্যাত রাতারগুল ফরেস্ট বন। গুগল ম্যাপ বলছে সাদা পাথর থেকে রাতারগুলের দূরত্ব প্রায় 45 কিলোমিটার, আর এই পথটুকু পাড়ি দিতে আমাদের সময় লাগবে আনুমানিক 30 থেকে 40 মিনিটের মতো। অবশেষে আমরা চলে এলাম রাতারগুলে। গাড়ি থেকে নেমে এখানে আপনাকে নিতে হবে ছোট ছোট ডিঙি নৌকা। এই বনের আসল সৌন্দর্য উপভোগ করার জন্য নৌকাগুলোর কোনো বিকল্প নেই। রাতারগুলে এসে একটা ব্যাপার দেখে খুব ভালো লাগলো, এখানে অন্য জায়গার মতো ভাড়ার কোনো সিন্ডিকেট ঝামেলা নেই। ঘাটে পৌঁছালেই আপনারা সরকারের পক্ষ থেকে টাঙানো একটি নির্ধারিত ভাড়ার তালিকা দেখতে পাবেন। নৌকায় জনপ্রতি কত টাকা ভাড়া একদম পরিষ্কার করে লেখা আছে, তাই বাড়তি টাকা বা দরদাম নিয়ে আপনাদের একদম চিন্তা করতে হবে না। তালিকার বাইরে 1 টাকাও বেশি দেওয়ার প্রয়োজন নেই। এই স্বচ্ছতার কারণেই পর্যটকরা এখানে এসে অনেক নিশ্চিন্তেই বনের সৌন্দর্য উপভোগ করতে পারছেন। আমরা জনপ্রতি মাত্র 100 টাকা করে টিকিট কেটে আমাদের কাঙ্ক্ষিত নৌকায় উঠে পড়লাম। আমাদের নৌকাটি এখন ধীরে ধীরে ঘাটের কোলাহল থেকে রাতারগুলের সেই গহীন বনের দিকে এগিয়ে চলছে। যত এগোচ্ছি ততই বনের আর্দ্রতা আমাদের ঘিরে ধরছে। দুই পাশের হিজল আর করস গাছগুলো যেন পানির নিচ থেকে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আমাদের নৌকাটা যেহেতু ডিঙি নৌকা, তাই মাঝি আস্তে আস্তে আমাদেরকে বনের মাঝে নিয়ে যেতে থাকলো। রাতারগুল এটি শুধু বাংলাদেশ নয়, বরং পৃথিবীর হাতে গোনা কয়েকটি মিঠাপানি জলাবনের মধ্যে অন্যতম। প্রায় 3325 একর আয়তনে এই বিশাল বনটিকে স্থানীয়ভাবে বলা হয় রাতারগুল ফরেস্ট। সরকারের বিশাল একটি অংশকে জীববৈচিত্র্য এলাকা হিসেবে ঘোষণা করেছে। এই বনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর করস গাছ। বছরে প্রায় 4 থেকে 7 মাস এই গাছগুলো 20 থেকে 30 ফুট পানির নিচে নিম্নজিত থাকে, আর বাকি সময় এখানে পানি থাকে প্রায় 10 ফুটের মতো। বর্ষা শেষে যখন পানি নেমে যায় তখন এই বনের ভেতরে খালগুলো হয়ে যায় পায়ে চলার পথের মতো। তখন জলজ প্রাণীরা আশ্রয় নেয় বন বিভাগের খুঁড়ে রাখা ছোট ছোট বিলগুলো। তবে রাতারগুল ঘোরার সময় একটা কথা মাথায় রাখবেন, এখানে বন্য প্রাণী বিশেষ করে সাপ বা অন্য পোকামাকড় থাকতে পারে, তাই গাছের ডালপালা ধরার সময় একটু সাবধান থাকবেন। আর হ্যাঁ, এই নিস্তবতা উপভোগ করার সময় দয়া করে প্লাস্টিক বা ময়লা ফেলে পরিবেশ নষ্ট করবেন না। আমাদের এই জাতীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আমরা যে সময়তে রাতারগুলে এসেছি তখন কিন্তু এখানে একদমই পানি নেই, কারণ বর্ষার বৃষ্টি এখনো শুরু হয়নি, তাই বনের তলার মাটি একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা সবাই নৌকা থেকে নেমে মাঝিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললাম। এরপর শুরু হলো বনের গহীনে আমাদের ঘোরাঘুরি। চারিদিকে শুধু হিজল গাছ আর কচর গাছ। ঘোরাঘুরি শেষ করে আমরা যখন আবার নৌকায় উঠলাম তখন আমাদের সাথে থাকা মাঝির কণ্ঠে ভেসে এলো সেই চিরচেনা গান। আমার ময়না টিয়া আগুন মাস দান তুলিয়া করমু তোমায় দিয়া, দুই পালি দান বেশিয়া কিনমু গোলাল শাড়ি, সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবা আমার বাড়ি, দুই পালি দান বেশিয়া কিনমু গোলাল শাড়ি। নৌকায় মাঝির সুর শুনতে শুনতে আমরা ঘাটে ফিরে এলাম। সারাদিনের ধকল শেষে শরীরটা ছিল ক্লান্ত, কিন্তু মনটা ছিল একদম সতেজ। ঘাট থেকে আমরা আবার আমাদের সেই লেগুনায় উঠে পড়লাম, কিন্তু হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আমাদের গ্রুপের একজন সদস্য বেশ অসুস্থ বোধ করছিল।